বন্দে ত্রিপুরা চ্যানেলে আপনাদের মোস্ট ওয়েলকাম। আজকে আমরা বেসিক্যালি নিট কেমিস্ট্রিটা ডিসকাস করব। এখানে তিনটা ক্যাটাগরিতে কেমিস্ট্রি থেকে ডিভাইড করা হয়েছে: অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল কেমিস্ট্রি। যে চ্যাপ্টারগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট এইগুলি হচ্ছে মানে যেখান থেকে মেইনলি কোয়েশ্চন আসে, অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং, কেমিক্যাল থার্মোডাইনামিক্স, সলিউশন, ইকুইলিব্রিয়াম, ওকে, কেমিক্যাল কাইনেটিক্স। সো দিজ আর মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার্স। তাহলে অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে কী কী আমাদের করতে হবে, মেইন ফোকাস কোনগুলিকে করতে হবে? অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে প্রিন্সিপলগুলিকে ভালো করে পড়তে হবে, ডি ব্রগলিস ইকুয়েশনস, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপলস, কোয়ান্টাম নাম্বার একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স, যেখান থেকে এক্সামিনাররা প্রায় সময় কোয়েশ্চেন দিয়ে থাকে। দেখবে তোমরা কোয়েশ্চেন পেপারে প্রিভিয়াস লাস্ট 10 ইয়ার্স কোয়েশ্চেন পেপার সলভ অবশ্যই সবাইকে করতে হবে। এটা আমি সবার জন্য ম্যান্ডেটরি বলছি, অ্যাটলিস্ট কোয়েশ্চেনটা ডিল করা খুব দরকার। তাহলে কোয়ান্টাম নাম্বার থেকে যে বিভিন্ন ধরনের প্রবলেমগুলি থাকে, হ্যাঁ, কোয়ান্টাম নাম্বার রিলেটেড প্রবলেমস, যেমন রাইট ডাউন দ্য আউটারমোস্ট কনফিগারেশনস অফ এনি ট্রানজিশন এলিমেন্ট, ওকে, ইট মে বি কপার, ইট মে বি জিঙ্ক, and find out the total number of electrons for m equal to 0, magnetic quantum number 0, or L0 M0 or L1 M1। এই টাইপের যে কোয়েশ্চেন্সগুলি থাকে, এই কোয়েশ্চেনগুলি অবশ্যই দেখে যেতে হবে, ঠিক আছে। আর আরেকটা টপিকস আছে এখানে অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে, যেখান থেকে নিউমেরিক্যালসগুলি আসে, এটা হচ্ছে হাইড্রোজেন স্পেকট্রামস, ঠিক আছে। হাইড্রোজেন স্পেকট্রামস, ইমিশন স্পেকট্রাম অফ হাইড্রোজেন, এটা ভালো করে দেখতে হবে। লিমেন, বামার, পেসেন্ট, ব্র্যাকেট, ফান্ড, 5টা সিরিজ আছে আমরা জানি সবাই, ঠিক আছে। হ্যাঁ, সুতরাং এখান থেকে কি করতে হবে আমাদের, যে ফর্মুলাটা তো সবাই জানো তোমরা, হ্যাঁ, যে নিউ বার ইকুয়াল টু আর জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, n1 ইকুয়াল টু গ্রাউন্ড স্টেট, n2 ইকুয়াল টু এক্সাইটেড স্টেট, ওকে। এই এখানে আরটা হচ্ছে রিডবার কনস্ট্যান্ট। এটা দিয়ে যে প্রবলেমগুলি হয় এগুলি দেখতে হবে। এই ফর্মুলাটা কোন সময় আমরা ইউজ করব, কোন সময় আমরা ইউজ করব না, এটা একটা বিরাট কোয়েশ্চেন থাকে স্টুডেন্টের কাছে। তাহলে আমি সবচেয়ে শর্টকাট কিছু মেথড আমি বলছি কোন সময় তোমরা ইউজ করবে। যখন দেখবে আর এর ভ্যালু দেওয়া থাকবে, রিডবার কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া থাকবে, তখন তোমরা এই ফর্মুলাটা ইউজ করবে। আদারওয়াইজ যখন দেখবে কোনো সিরিজ মেনশন করা থাকবে, লিমেন, বামার, পেসেন্ট, ব্র্যাকেট, ফান্ড, কোনো সিরিজ মেনশন করা থাকবে, দেন ইউজ দিস ফর্মুলা। আদারওয়াইজ তুমি প্ল্যাঙ্কসের ইকুয়েশন ইউজ করবে, ডেল ইকুয়াল টু এইচ নিউ, ওকে, নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, ল্যামডা ইকুয়াল টু এইচ সি বাই ডেলি, যে ফর্মুলা আছে এই ফর্মুলা দিয়ে ইউজ করবে। এবং এই তিনটা ওয়েভ নাম্বার, ওয়েভ লেংথ অ্যান্ড ফ্রিকোয়েন্সি, এই তিনটার মধ্যে যে ইন্টারনাল রিলেশনস, এই ইন্টারনাল রিলেশনটা ভালো করে দেখে যাবে। নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, ল্যামডা ইকুয়াল টু 1 বাই নিউ বার, ওকে, এইগুলি তোমরা ভালো করে দেখে যাবে। কারণ তাহলে কী হবে, আমাকে যদি নিউ বার বের করতে দেয়, আমি আরামসে এখান থেকে ল্যামডা বের করতে পারবো, আমি আরামসে এখান থেকে নিউ বের করতে পারবো, কারণ আমি ইন্টারনাল রিলেশনগুলি জানি। এইগুলো অ্যাটমিক স্ট্রাকচার। নেক্সট আমি যেটা বলবো তোমাদের কেমিক্যাল বন্ডিং। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স ফর নিট এক্সাম। কেমিক্যাল বন্ডিং এরকম একটা চ্যাপ্টার যেখান থেকে মিনিমাম 2টো কোয়েশ্চেন, ম্যাক্সিমাম 4টা কোয়েশ্চেন পর্যন্ত সেট করে এক্সামিনার। তাহলে এই চ্যাপ্টারের মধ্যে তোমরা কি কি টপিকস তোমরা ডিসকাস পড়বে? একটা হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে হাইব্রিডেশন অ্যান্ড জিওমেট্রি। তাহলে হাইব্রিডেশন তুমি কোন হাইব্রিডেশনগুলি এখানে দেখবে? হ্যাঁ, SP, SP2, SP3, SP3D, SP3D2, SP3D3, ঠিক আছে। হাইব্রিডেশন বের করার জন্য অনেক কমন যে কনভেনশনাল মেথড আছে, পাশাপাশি আমার নিজস্ব কিছু ইনোভেটিভ মেথড আছে, তোমরা এটা দেখতে পারো origitchemistryworld.in-এ গিয়ে। এটা আমি তোমাদের স্টুডেন্টের জন্যই করেছি। এটা এখানে অনেকগুলি চ্যাপ্টার আছে, উইকি এডুকেটরের মধ্যে প্রায় 34 চ্যাপ্টার্স আছে, তোমরা এটা ইউজ করতে পারো। এখানে ইনোভেটিভ টাইম ইকোনমিক মেথোডোলজিগুলি দেওয়া আছে। তাহলে এই এটা তোমরা অবশ্যই করবে, যেটা বললাম আমি। প্লাস পাশাপাশি তোমরা কি করবে, মলিকুলার অরবিটাল থিওরি, ঠিক আছে। এমওটি মলিকুলার অরবিটাল থিওরিটা করবে, এবং এমওটির অ্যাপ্লিকেশন সাইডটা করতে হবে অবশ্যই। কারণ আমরা জানি, হ্যাঁ, বন্ড অর্ডারের সঙ্গে বন্ড লেংথ, বন্ড স্ট্রেংথ সবগুলি রিলেশন আছে, ঠিক আছে। কারণ বন্ড অর্ডার বাড়লে বন্ড লেংথ কমে, বন্ড অর্ডার ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড লেংথ, ডিরেক্টলি প্রপোর্শনাল টু বন্ড স্ট্রেংথ, ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি, ডিরেক্টলি প্রপোর্শনাল টু আয়নাইজেশন এনার্জি, ওকে। সুতরাং এই যে যতগুলি রিলেশনস আছে এইগুলি তোমাদের করতে হবে। ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি, এটাও আমরা বন্ড অর্ডার থেকে বের করতে পারি। সুতরাং ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি আমরা বন্ড অর্ডার থেকে ইজিলি বের করতে পারবো, ঠিক আছে। সুতরাং শুধু বন্ড অর্ডার করলে হবে না, এবং বন্ড অর্ডারের মধ্যে আরেকটা টপিকস আছে যেটা হচ্ছে স্টেবিলিটি রিঅ্যাক্টিভিটি, ঠিক আছে। কারণ আমরা জানি যে হয় বন্ড অর্ডার বি সেম, বন্ড অর্ডার যখন সেম থাকে তখন কি হয় বেসিক্যালি, তখন যার অ্যান্টিবন্ডিং ইলেকট্রন বেড়ে যায় তার রিঅ্যাক্টিভিটি বেড়ে যায়, ওকে, তার স্টেবিলিটি কমে যায়, ঠিক আছে। সুতরাং এইগুলি দেখবে, যেমন N2, N2 প্লাস N2 মাইনাস, Li2, Li2 প্লাস Li2 মাইনাস, এইগুলি থেকে এক্সামিনার কোয়েশ্চেন সেট করে। ভিসিপিআর থিওরিটা ভালো করে পড়বে। ভিসিপিআর থিওরি থেকে বন্ড অ্যাঙ্গেল যে পোর্শনটা আছে
বন্ড অ্যাঙ্গেল কীভাবে বন্ড অ্যাঙ্গেল ভেরি করে, H2 এর বন্ড অ্যাঙ্গেল কেন H2S থেকে বেশি, এই টপিকসগুলি তোমরা ভালো করে পড়বে। এবং পাশাপাশি তোমরা ফাজন্স রুল, হ্যাঁ, যেটা পোলারাইজেবিলিটি ডিটেকশনে ইউজ করা হয়, কারণ আমরা জানি কোভ্যালেন্ট ক্যারেক্টার যখন বাড়ে পোলারাইজেশন পাওয়ার বাড়ে, ঠিক আছে, পোলারাইজেশন পাওয়ার ডিরেক্টলি প্রপোর্শনাল টু কোভ্যালেন্ট ক্যারেক্টার এন্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু আয়নিক ক্যারেক্টার। সুতরাং ফাজন্স রুলসের অ্যাপ্লিকেশন সাইডটা তোমাদের ভালো করে অবশ্যই পড়তে হবে। এবং হাইড্রোজেন বন্ড অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, তাহলে হাইড্রোজেন বন্ড অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনের মধ্যে কী কী আছে, অ্যাপ্লিকেশনের মধ্যে সলিবিলিটি আছে, সারফেস টেনশন আছে, ভিসকোসিটি আছে, অ্যাসিডিক ক্যারেক্টার আছে, হ্যাঁ, এইগুলি তোমাদের ভালো করে পড়তে হবে। যেমন অ্যাসিডিক ক্যারেক্টারের মধ্যে আমি তোমাদের বলছি যে বেসিক্যালি কী হয়, স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ডের উপর অ্যাসিডিটিটা ডিপেন্ড করে। যেখানে হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ উইক, এখানে অ্যাসিডিটি বেড়ে যায়। যেমন অর্থোপ্যারানাইট্রোফেনলের মধ্যে অর্থোনাইট্রোফেনল ইজ মাচ মোর অ্যাসিডিক দেন প্যারানাইট্রোফেনল। স্ট্রেংথের 3টা প্যারামিটার আছে যেটার উপর স্ট্রেংথটা ডিপেন্ড করে। একটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, ওকে, ইলেকট্রোনেগেটিভিটির উপর স্ট্রেংথ ডিপেন্ড করে, থ্রু হুইচ হাইড্রোজেন ইজ ডিরেক্টলি অ্যাটাচড। একটা হচ্ছে ক্লাসিফিকেশন, যেটা আমরা জানি ইন্টারমলিকুলার ক্লাসিফিকেশন। একটা হচ্ছে পোলারিটি অফ উইচ বন্ড। তাহলে এইগুলি করতে হবে তোমাদের। এবং হাইড্রোজেন বন্ড শুধু পড়লে হবে না, উইথ ইটস অ্যাপ্লিকেশনস। ওকে, আমি নিউমেরিক্যাল সাইডটা আমি নেক্সট পোর্শনে ডিসকাস করব। এখন নিউমেরিক্যাল ছাড়া থিওরিটিক্যাল পার্টটা আমি ডিসকাস করছি তোমাদের, ঠিক আছে। তাহলে নিউমেরিক্যাল কোন কোন চ্যাপ্টার থেকে আসবে, কেমিক্যাল, থার্মোডাইনামিক্স, এইগুলি থেকে নিউমেরিক্যাল আসবে। ওকে, ইকুইলিব্রিয়ামের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, একটা আয়নিক ইকুইলিব্রিয়াম। আয়নিক ইকুইলিব্রিয়াম পোর্শনটা নিউমেরিক্যাল থাকবে। কি তোমরা পড়বে, কি টপিকস পড়বে আমি পরে ডিসকাস করছি। এখন কেমিক্যাল কাইনেটিক্সটাও নিউমেরিক্যালের জন্য তুমি রেখে দাও। ওকে, এখন আমি আসবো ইনঅর্গানিক কেমিস্ট্রিতে। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমাদের কি করতে হবে, ইনঅর্গানিক কেমিস্ট্রিতে যে মোর ফোকাসিং যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, ঠিক আছে। মোর ফোকাসিং চ্যাপ্টার কোঅর্ডিনেশন কেমিস্ট্রির পাশাপাশি পিরিয়ডিক প্রপার্টিস পড়তে হবে। আগে আমি ডিসকাস করবো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি থেকে কী পড়বে তুমি। কোঅর্ডিনেশন কেমিস্ট্রি থেকে তোমার আইসোমারিজমের পার্টটা পড়বে, ঠিক আছে। আমরা জানি স্ট্রাকচারাল আইসোমারিজম, দেয়ার উইল বি 9 ভ্যারাইটিস অফ স্ট্রাকচারাল আইসোমারিজম, ওকে। এবং আইসোমারিজমের পাশাপাশি জিওমেট্রিক্যাল আইসোমারিজমটা পড়বে, অপটিক্যাল আইসোমারিজমটা পড়বে, হ্যাঁ, হুইচ ওয়ান ইজ অপটিক্যালি অ্যাক্টিভ, হুইচ ওয়ান ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এই পার্টগুলি আইসোমারিজমে পড়তে হবে। আর কি করবে, ইউপ্যাকটা পড়বে, ইউপ্যাকটা অবশ্যই দেখবে। ভ্যালেন্স বন্ড থিওরি কোঅর্ডিনেশন নাম্বার 4, 5 and 6, এই 3টা কোঅর্ডিনেশন নাম্বারের জন্য ভ্যালেন্স বন্ড থিওরি তোমাদের জিওমেট্রি। ভ্যালেন্স বন্ড থিওরি অ্যাপ্লিকেশনটা কি, টু উইথ দি হেল্প অফ ভ্যালেন্স বন্ড থিওরি উই ক্যান প্রেডিক্ট জিওমেট্রি of any inorganic compounds, okay, mainly coordination compounds. আর অ্যাপ্লিকেশন কী আছে, এটার সাহায্যে আমরা ম্যাগনেটিক প্রপার্টিস বের করতে পারি, স্পিন স্টেট বের করতে পারি, ঠিক আছে। সুতরাং এটা তোমরা দেখবে, ঠিক আছে। এখানে তোমার হাই স্পিন, লো স্পিন দু ধরনের কমপ্লেক্স আছে। কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে টেট্রাহাইড্রাল হয়, স্কোয়ার প্ল্যানার হয়, হ্যাঁ, 5 হলে ট্রাইগোনাল, বাইপিরামিডাল, 6 হলে অক্টাহাইড্রাল, ইনার অরবিটাল, আউটার অরবিটাল। তোমরা মোটামুটি জানো এইগুলি, এটা দেখবে। এবং আরেকটা যেটা পড়বে তোমরা, সিএফটি, ক্রিস্টাল ফিল্ড থিওরিটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস। এবং ক্রিস্টাল ফিল্ড থিওরি শুধু পড়লে হবে না, এটা অ্যাপ্লিকেশন দেখতে হবে। ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং পড়বে তোমরা, কোঅর্ডিনেশন নাম্বার 4, মেইনলি টেট্রাহাইড্রাল অ্যান্ড অক্টাহাইড্রালের জন্য ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিংটা তোমাদের পড়তে হবে। এবং ক্রিস্টাল ফিল্ড থিওরির অ্যাপ্লিকেশনটা কি, এটার ফার্স্ট অ্যাপ্লিকেশন হচ্ছে উইথ দি হেল্প অফ ক্রিস্টাল ফিল্ড থিওরি উই ক্যান ড্র ইলেকট্রনিক কনফিগারেশনস অফ এনি কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, ঠিক আছে। তাহলে এখানে তুমি হাই স্পিন, লো স্পিন দুটোর ক্ষেত্রে তুমি সিএফটি পড়বে, অক্টাহাইড্রাল হাই স্পিন, অক্টাহাইড্রাল লো স্পিন। এবং এটা এখান থেকে তোমরা এটা যদি ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা করো, তাহলে এখান থেকে দেখবে, হ্যাঁ, তোমরা PQ, T2 ইলেকট্রন, ইজি ইলেকট্রন, এইগুলির ভ্যালু বের করে তোমরা CFEC ভ্যালু বের করতে পারছো। কারণ অক্টাহাইড্রাল ক্ষেত্রে আমরা জানি CFECর ভ্যালু -0.4p + 0.6q ডেলো প্লাস MP, ওকে। M হচ্ছে নাম্বার অফ পেয়ার্স অ্যান্ড P হচ্ছে পেয়ারিং এনার্জি। এবং এখানে একটা পয়েন্ট আমি তোমাদের বলি, যখন ক্রিস্টাল ফিল্ড থিওরি মানে সিএফএসির সাহায্যে যখন তোমাদের স্টেবিলিটি বের করতে দেবে, তখন তোমরা এমপি পোর্শনটা ইউজ করবে না। তোমরা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং অর্থাৎ ডেলো পোর্শনের যে ভ্যালুটা, এই ভ্যালুটা দিয়ে তোমরা এটাকে মড ফাংশন হিসাবে চিন্তা করবে, নেগেটিভটাকে পজিটিভ হিসাবে চিন্তা করবে, ঠিক আছে, করে তোমরা স্টেবিলিটি বের করবে। যার ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি বেশি, তার স্টেবিলিটি বেশি হবে। এখান থেকে তোমরা জন টেলর ডিস্টোরশন থিওরেম, এটা রিসেন্টলি খুব পরীক্ষাতে দেয়, তো জন টেলর ডিস্টোরশন থিওরেম তোমরা পড়বে। এটা হচ্ছে T2G এবং ইজি বলছে মিক্সড মুডে থাকবে, অর্থাৎ T2G যদি সিমেট্রিক হয়, ইজি আনসিমেট্রিক থাকবে, এবং T2G যদি আনসিমেট্রিক হয়, ইজি সিমেট্রিক থাকবে।
এবং যদি জন্টালার ডিস্টোরশন থিওরেম কোনো একটা কম্পাউন্ড ওবে করে, দেন দি কম্পাউন্ডস এক্সিবিট ডিস্টোর্টেড অক্টাইডাল জিওমেট্রি। ডিস্টোর্টেড অক্টাইডাল জিওমেট্রিটা কি? ডিস্টোর্টেড অক্টাইডাল জিওমেট্রি হচ্ছে একটা মিক্সড জিওমেট্রি। এখানে স্কোয়ার প্ল্যান আর অক্টাইডাল দু ধরনের জিওমেট্রি এখানে আছে। আমরা যদি ইলেকট্রনিক স্পেক্ট্রা করি কোনো ডিস্টোর্টেড অক্টাইডাল কমপ্লেক্সের, তাহলে এখানে স্কোয়ার প্ল্যানের পিক পাবো, অক্টাইডালের পিক পাবো। ঠিক আছে? সুতরাং কোঅর্ডিনেশন কম্পাউন্ডের থেকে এই টপিকসগুলি তোমরা অবশ্যই করবে, কোনোভাবে যাতে এগুলি তোমাদের মিসিং না হয়। ঠিক আছে? এখানে পিরিয়ডিক প্রপার্টিজের মধ্যে আমি বলছি, পিরিয়ডিক প্রপার্টিজের মধ্যে এস ব্লক, পি ব্লক এলিমেন্টসগুলি মেইনলি চলে আসবে। ঠিক আছে? পিরিয়ডিক প্রপার্টিজের মধ্যে টোটাল 21 প্রপার্টিজ আছে। ঠিক আছে? 21 প্রপার্টিজ, যদিও 21 প্রপার্টিজ তোমাদের সিলেবাসে দেওয়া নেই, তাহলে সিলেবাসে যেগুলি দেওয়া আছে এগুলির মধ্যে কোনটা করবে তোমরা? আয়নিক রেডিয়েটা তোমরা ভালো করে করবে, আয়নেশন এনার্জিটা করবে। আয়নিক রেডিয়েটা কীভাবে করবে? জেড বাই ই ভ্যালু দিয়ে, প্রোটন বাই ইলেকট্রন রেশিও, যার প্রোটন বাই ইলেকট্রন রেশিও বেশি হয়, ঠিক আছে, তার রেডিয়াই কমে যাবে। তোমরা আয়নেশন এনার্জিটা তোমরা কীভাবে করবে? আয়নেশন এনার্জি তোমরা, আমরা জানি দেয়ার উইল বি 4 টাইপস অফ আয়নেশন এনার্জি, I1, I2, I3, I4। ঠিক আছে? এবং I4 ইজ গ্রেটার দ্যান I3, I3 ইজ গ্রেটার দ্যান I2 অ্যান্ড I2 ইজ গ্রেটার দ্যান I1। কারণ তোমরা যেখান থেকে ইলেকট্রন বের করবে, ধরো এম থেকে তুমি ইলেকট্রন বের করলে, নিউট্রাল গ্যাসিয়াস অ্যাটম, দেন দি অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ টু বি রিকোয়ার্ড টু রিমুভ ইলেকট্রন ফ্রম দ্য আউটারমোস্ট অরবিট অফ এম, দেন ইট শুড বি ট্রিটেড অ্যাজ I1। ইন দি সেম থিংস, তুমি M2+ থেকে যখন ইলেকট্রনকে বের করবে, ঠিক একইভাবে I1, I2, I3, I4 হবে। তাহলে যত আয়নেশন এনার্জির মান বাড়বে, ঠিক আছে, আয়নেশন এনার্জির মান, তাহলে দেখা যাবে যে I4 ইজ গ্রেটার দ্যান I3, গ্রেটার দ্যান I2, গ্রেটার দ্যান I1। এখান থেকে কী ধরনের কোয়েশ্চেন পরীক্ষাতে থাকে? ধরো তোমাকে দিয়ে দিল 4টা ট্রানজিশন এলিমেন্ট দিয়ে দিল আয়রন, দিয়ে দিল কপার, দিয়ে দিল ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, বললো এর মধ্যে I3 কার বেশি। তা তোমাদের একটা সহজ টেকনিক আমি বলছি, I এর নিচে যে নিউমেরিক্যালটা থাকবে, এখান থেকে তুমি -1 করে দাও, তাহলে মনোপজিটিভ যে আয়নটা আছে তার উপর চার্জ বেরিয়ে যাবে। ধরো I3 আছে, তুমি 3 - 1 করো, তার মানে 2+ থেকে ইলেকট্রন বের করতে হবে। I4, তাহলে 4 - 1 করো, তার মানে 3+ থেকে ইলেকট্রন বের করতে হবে। তাহলে যেখান থেকে ইলেকট্রন তুমি বের করবে তার ইলেকট্রনিক কনফিগারেশন দেখবে, তার ইলেকট্রনিক কনফিগারেশনটা যদি স্টেবল হয়, তাহলে তার আয়নেশন এনার্জি বেশি হবে। তাহলে এসিসি দিয়ে, এসিসি কীভাবে হয়? হাফ ফিল্ড, ফুল ফিল্ড। হ্যাঁ, এসিসি স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, এসিসি যেটাকে বলি আমরা, হাফ ফিল্ড ফুল ফিল্ড থাকলে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হয়। তাহলে এসিসি ডিরেক্টলি প্রপোর্শনাল টু আয়নেশন এনার্জি। এই আয়নেশন এনার্জিটা পড়বে, তারপর তোমরা ইলেকট্রন এফিনিটিটা পড়বে। ফার্স্ট ইলেকট্রন এফিনিটি, সেকেন্ড ইলেকট্রন এফিনিটি। ফার্স্ট ইলেকট্রন এফিনিটি হচ্ছে এক্সোথার্মিক, সেকেন্ড ইলেকট্রন এফিনিটি হচ্ছে এন্ডোথার্মিক। ঠিক আছে? এইগুলি তোমরা পড়বে। হ্যাঁ, এইগুলি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং আর তারপরে তোমরা অক্সিডেশন স্টেটটা তোমরা দেখবে, যতগুলি ডি ব্লক এলিমেন্টস আছে তার অক্সিডেশন স্টেট দেখবে। এ ব্লক থেকে ল্যান্থানাইট কন্ট্রাকশনটা পড়বে। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ল্যান্থানাইট কন্ট্রাকশন থেকে ভিতর থেকে কোয়েশ্চন দিতে পারে। এই গেল ইনঅর্গানিক কেমিস্ট্রি ডিসকাশন। এখন আমরা আসবো অর্গানিক কেমিস্ট্রিতে। ঠিক আছে? অর্গানিক কেমিস্ট্রিটাকে তোমরা বেসিক্যালি এইভাবে তোমরা এটাকে অ্যারেঞ্জ করবে, যতগুলি চ্যাপ্টার অর্গানিক কেমিস্ট্রির মধ্যে আছে। হ্যাঁ, তোমরা দেখেছো হাইড্রোকার্বনস থেকে শুরু করে এখানে প্রচুর চ্যাপ্টার আছে, অর্গানিক কম্পাউন্ডস কন্টেনিং হ্যালোজেন, কন্টেনিং অক্সিজেন, নাইট্রোজেন, এভরিথিং। ঠিক আছে? তোমরা এটাকে কিভাবে ক্লাসিফাই, আমি বেসিক্যালি তোমাদের সাজেস্ট করবো তোমরা এটাকে এইভাবে, এই টপিকসগুলি তোমরা একটু মিলিয়ে নাও, তোমরা পড়েছো কিনা। ইউপেক নমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ডস, হ্যাঁ, এটা তোমরা পড়েছো কিনা দেখে নাও। আইসোমারিজম পার্ট থেকে তোমরা কি পড়বে? অপটিক্যাল অ্যাক্টিভিটি, অপটিক্যাল ইনঅ্যাক্টিভিটি, ঠিক আছে, আরএস নমেনক্লেচার, এইগুলি তোমরা অর্গানিক পার্ট থেকে তোমরা পড়বে। হ্যাঁ, মানে আইসোমারিজম, মেইনলি আইসোমারিজম পার্ট থেকে পড়বে। হ্যাঁ, হুইচ ওয়ান ইজ অপটিক্যালি অ্যাক্টিভ, হুইচ ওয়ান ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কাইরাল, একাইরাল, যেটা আরএস নমেনক্লেচার, চেয়ার ফর্ম অফ, হ্যাঁ, তোমার চেয়ার অ্যান্ড বোর্ড ফর্ম অফ সাইক্লোহেক্সেন। হ্যাঁ, এই টপিকসগুলি তোমরা দেখবে, তোমরা পড়েছো কিনা। আইসোমারিজম পার্টটা ভালো করে পড়বে। জিওমেট্রিক্যাল ইজেড আইসোমারিজম, সিস ট্রান্স আইসোমারিজম, ঠিক আছে, সিন অ্যান্টি আইসোমারিজম, এই পার্টগুলি আইসোমারিজমের তোমরা ভালো করে পড়বে। এবং আরেকটা কোয়েশ্চেন পরীক্ষাতে থাকে, যে কোনো একটা অর্গানিক কম্পাউন্ড দিয়ে দিল, বলো হাউ মেনি নাম্বার অফ স্টিরিও আইসোমার্স আর পসিবল ফর দিস কম্পাউন্ড। ঠিক আছে? এই টাইপের কোয়েশ্চেনগুলি আইসোমারিজম থেকে তোমরা অবশ্যই পড়বে। নেক্সট যে চ্যাপ্টারটা, এটা মানে যে টপিক্সটা তোমরা পড়বে, এটা হচ্ছে অ্যাসিডিটি, বেসিডিটি, বয়লিং পয়েন্ট, সলিবিলিটি অফ অর্গানিক কম্পাউন্ড। এখানে অ্যাসিডিটি, ধরো অর্থোনাইট্রোফেনল ইজ মাচ মোর অ্যাসিডিক দেন পেনাইট্রোফেনল, কেন এটা? হ্যাঁ, ধরো ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি এমিনের মধ্যে, থার্ড ডিগ্রি গ্রেটার দেন সেকেন্ড, তোমার ফার্স্ট ডিগ্রি গ্রেটার দেন থার্ড ডিগ্রি দেন সেকেন্ড ডিগ্রি। হ্যাঁ, তোমার এই যে এমিনের যেটা আছে, হ্যাঁ,
তা এইগুলির ক্ষেত্রে বেসিক অর্ডারটা তোমরা পড়বে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি মিনের বেসিক অর্ডারটা তোমরা অবশ্যই পড়বে। এর বেসিক অর্ডারটা আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড ডিগ্রিটা বেসিসিটি বেশি হয়, তারপর ফার্স্ট ডিগ্রি, তারপর থার্ড ডিগ্রি বেসিসিটি সবচেয়ে কম থাকে, ঠিক আছে, ইন পোলার সলভেন্ট। ওকে, তারপর বয়েলিং পয়েন্ট সলিবিলিটিটা তোমরা পড়বে। হ্যাঁ, বয়েলিং পয়েন্ট সলিবিলিটির মধ্যে সবগুলি প্রপার্টি সেম, শুধু একটা ডিফারেন্স আছে, যার মলিকুলার ওয়েট যদি বেশি হয় তাহলে বয়েলিং পয়েন্ট বেশি হয়। হ্যাঁ, এবং মলিকুলার ওয়েট যার বেশি হবে তার সলিবিলিটি কমে যাবে, এটা হচ্ছে ডিফারেন্স। ব্রাঞ্চিংয়ের উপর বয়েলিং পয়েন্ট ডিপেন্ড করে, যেখানে ব্রাঞ্চিং বেশি এখানে ফ্রি সার্ফেস এরিয়া কমে যাবে, ফ্রি সার্ফেস এরিয়া যদি কমে যায় তাহলে ভ্যান ডের ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন ঠিকমতো এক্সিবিট হবে না, ফলে বয়েলিং পয়েন্ট কমে যাবে, ঠিক আছে। এইগুলি তোমরা পড়বে। হ্যাঁ, তারপরে অর্গানিক নেম রিঅ্যাকশনসটা দেখবে তোমরা ঠিকভাবে পড়েছো কিনা, এলিফেটিক অ্যারোমেটিক কনভার্সনটা ঠিকভাবে পড়েছো কিনা, গ্রিগনার্ড রিয়েজেন্ট RNGX এবং এটার সঙ্গে যে রিঅ্যাকশনসগুলি গ্রিগনার্ডের, এই রিঅ্যাকশনসগুলো আলাদা করে তোমাদের পড়তে হবে। হ্যাঁ, তারপর তোমাদের ডিস্টিংগুইশ বাই ওয়ান কেমিক্যাল টেস্ট তোমাদের ভালো করে পড়তে হবে, ইউজ অফ রিয়েজেন্ট ভালো করতে পড়তে হবে, ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস। হ্যাঁ, ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটা তোমাদের ভালো করে পড়তে হবে, SN1 SN2 যেটা রিঅ্যাক্টিভিটি অর্ডার SN1 SN2 এবং অ্যারোমেটিসিটি টপিক্সটা এখন মানে অনেক ক্ষেত্রে অ্যারোমেটিসিটি দেয়। হ্যাঁ, অনেক রিসেন্টলি ইয়ারের কোশ্চেনগুলিতে দেখবে অ্যারোমেটিসিটি দেওয়া আছে, এইগুলি তোমরা পড়বে। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মধ্যে তোমরা হ্যাঁ মনো সাবস্টিটিউটেড, ডাই সাবস্টিটিউটেড পর্যন্ত তোমরা করবে। ধরো OH আছে, CH3 আছে, হ্যাঁ, এটার মধ্যে কোনো ইলেকট্রোফাইল অ্যাটাক করলো, তখন এখানে প্রিডোমিনেটিং এফেক্টকে দেখাবে। যার লোন পেয়ার আছে সে ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে কাজ করবে, যার লোন পেয়ার নেই অ্যালকাইল গ্রুপ সে কনস্টেবল হিসেবে কাজ করবে। ইন্সপেক্টরের ডিরেকশন সবাই ফলো করবে, ফলে যে ইলেকট্রোফাইলটা ঢুকবে ইন্সপেক্টর যেখানে বলবে তার রেসপেক্টে ঢুকবে। অর্থাৎ লোন পেয়ার কন্টেনিং যেটা আছে এটাকে তোমরা বেশি প্রায়োরিটি দেবে, প্লাস আর মাইনাস আর এফেক্টের ইনফ্লুয়েন্সটা দেখবে, ঠিক আছে। ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে তোমরা কোন কোন চ্যাপ্টার নিউমেরিক্যাল পড়বে, কোন কোন টপিক্সের উপর নিউমেরিক্যাল পড়বে, তাহলে কি হবে তোমাদের নিউমেরিক্যাল পোর্শনটা আনসার করতে তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। সলিউশনের মধ্যে ফার্স্ট তোমরা কি করবে, তোমরা নর্মালিটি, মোলারিটি যে বেসিক কনসেপশন আছে নর্মালিটি মোলারিটির, ঠিক আছে। হ্যাঁ, এটা তোমরা দেখবে, ঠিক আছে। নর্মালিটিটা বেসিক্যালি কী করে, নর্মালিটি ইজ নাথিং বাট দি নাম্বার অফ গ্রামস অফ সলিউট ডিজলভড ইন 1 লিটার অফ সলভেন্ট। ওকে, দিস ইজ নর্মালিটি। তাহলে গ্রামস অফ সলিউট যখন তুমি করবে, এখানে সলিউটগুলি কী অবস্থা থাকতে পারে, ইট মে বি অ্যাসিডিক, ইট মে বি বেসিক, ইট মে বি সল্ট, ইট মে বি অক্সিডাইজিং রিডিউসিং এজেন্ট। তাহলে তোমাদের কি করতে হবে, গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যাসিডিটি, বেসিসিটি, সল্ট, অক্সিডাইজিং রিডিউসিং এজেন্ট, এইগুলি তোমাদের শিখতে হবে। এখান থেকে পরীক্ষাতে কোয়েশ্চেন থাকতে পারে, ঠিক আছে। তারপর মোল ফ্র্যাকশনটা তোমরা দেখবে, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল মোল বাই টোটাল মোল, এটা দিয়ে আমরা মোল ফ্র্যাকশন বের করি, মোল ফ্র্যাকশন পার্টটা তোমরা দেখবে। তারপরে তোমরা যেটা দেখবে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, যেটাকে আমরা ΔTF দিয়ে বলি, ঠিক আছে, ΔTF, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। তাহলে ΔTFটা কি, ΔTF ইজ নাথিং বাট দি ΔTF ইকুয়াল টু KF ইন্টু মোলালিটি, ঠিক একইভাবে। হ্যাঁ, এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট, এটাকে ΔTV দিয়ে আমরা বলি, ΔTV ইকুয়াল টু KV ইন্টু মোলালিটি, ঠিক আছে। সুতরাং এখানে মোলারিটির যে ফর্মুলাটা আছে আমরা জানি, নাম্বার অফ মোলস ইন্টু 1000, হ্যাঁ, ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশনস। তাহলে নাম্বার অফ মোলস n ইজ নাথিং বাট দ্য ওয়েট গিভেন বাই মলিকুলার ওয়েট। তাহলে এনের জায়গাতে আমরা W বাই m বসিয়ে দিলাম, তাহলে W ইন্টু 1000, m ইন্টু V। তাহলে এটা হচ্ছে মোলারিটি, যেটাকে আমরা ক্যাপিটাল M দিয়ে এক্সপ্রেস করি। যখন এটা মোলারিটি হয়ে যায়, দেন ভলিউম অফ দি সলিউশন ইন দি ডিনোমিনেটর শুড বি রিপ্লেসড বাই ওয়েট অফ দি সলভেন্ট, রেস্ট পার্ট রিমেইন সেম, ঠিক আছে। এটা তোমরা দেখবে। হ্যাঁ, যেটা আমি বললাম ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট, এই পোর্শনগুলি দেখবে। হ্যান্ডিজ ল যেটা C ইকুয়াল টু KP, হ্যান্ডিজ লটা দেখবে, এখান থেকে প্রবলেমগুলি দেখবে। তারপর যেটা একটা বার্নিং টপিক্স, যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স, এটা হচ্ছে অসমোটিক প্রেশারটা কি, পাই ইকুয়াল টু CRT। তাহলে C হচ্ছে মোলার কনসেন্ট্রেশন, তাহলে C ইকুয়াল টু কি, C হচ্ছে N/V, নাম্বার অফ মোলস। ওকে, N হচ্ছে নাম্বার অফ মোলস আর V হচ্ছে ভলিউম। ওকে, হ্যাঁ, যেটা লিটারে আমরা ক্যালকুলেট করব। হ্যাঁ, তাহলে পাই ইকুয়াল টু CRT হলে C ইকুয়াল টু N/V RT। ওকে, এখন N এর পরিবর্তে আমরা কি বলতে পারি, W/M। ওকে, হ্যাঁ, তাহলে পাই V ইকুয়াল টু W/M RT। ওকে, এই ধরনের নিউমেরিক্যালসগুলি তোমরা দেখবে। তারপর যেটা তোমরা দেখবে, এটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, রাউলস ল, পজিটিভ ডেভিয়েশন, নেগেটিভ ডেভিয়েশন, কোন সময় পজিটিভ ডেভিয়েশন রাউলস ল শো করে, কোন সময় নেগেটিভ ডেভিয়েশন শো করে, এইগুলি তোমরা দেখবে। ওকে,
আইডিয়াল সলিউশন, নন আইডিয়াল সলিউশনস, কী করে আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশন সবচেয়ে সহজ মেথড, আমি তোমাদের একটা টেকনিক বলে দিচ্ছি কীভাবে তোমরা আইডিয়াল সলিউশনস ডিটেক্ট করবে। আইডিয়াল সলিউশনস হচ্ছে দুটো যে মিক্সিং আছে না, দুটো মিক্সিং ধরো সেম প্রপার্টিস শো করবে, ঠিক আছে, এটা হচ্ছে আইডিয়াল সলিউশন। ধরো সাপোজ অ্যালকেনের সঙ্গে আমি অ্যালকেন মিক্স করলাম, ঠিক আছে, হ্যাঁ, তাহলে অ্যালকেনের সঙ্গে যদি আমি অ্যালকেন মিক্স করি একটার মধ্যে হাইড্রোজেন বন্ড হবে না, অ্যালকোহলের সঙ্গে অ্যালকোহল মিক্স করলাম দুটোর মধ্যে হাইড্রোজেন বন্ড হবে, তাহলে এটা হচ্ছে আইডিয়াল সলিউশনস। নন আইডিয়াল সলিউশনস কোনটা? নন আইডিয়াল সলিউশনস হচ্ছে আমরা ঠিক উল্টোটা করব, আমরা অ্যালকেনের সঙ্গে আমরা অ্যালকোহলের মিক্স করে দেব, অ্যালকেন মিক্সড উইথ অ্যালকোহল, এটা হচ্ছে আমাদের নন আইডিয়াল সলিউশনস, ঠিক আছে। সুতরাং আইডিয়াল সলিউশনস, নন আইডিয়াল সলিউশনস, এই টপিকসগুলো তোমরা অবশ্যই দেখবে, পজিটিভ ডেভিয়েশন, নেগেটিভ ডেভিয়েশনস, ওকে। হ্যাঁ, আর অ্যাকর্ডিং টু রাউটস ল উই নো রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার ইকুয়াল টু মোল ফ্র্যাকশনস অফ সলিউট, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা দেখবে। আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভ্যান্টো ফ্যাক্টর। ভ্যান্টো ফ্যাক্টর, হ্যাঁ, যেটা পুরো ইলেকট্রোলাইটের নেচারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আমরা জানি ইলেকট্রোলাইট তিন ধরনের হয়, স্ট্রং ইলেকট্রোলাইট, উইক ইলেকট্রোলাইট, নন ইলেকট্রোলাইট। যত স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস আছে, সল্ট আছে, অল আর দিস আর স্ট্রং ইলেকট্রোলাইট। উইক ইলেকট্রোলাইট, উইক অ্যাসিড, উইক বেস, উইক ইলেকট্রোলাইট, ওয়াটার, হ্যাঁ, অ্যালকোহলস, দিস আর নন ইলেকট্রোলাইটস, ঠিক আছে। সুতরাং ভ্যান্টো ফ্যাক্টর এটা তোমরা করবে। অসমোটিক প্রেশার ভ্যান্টো ফ্যাক্টরের সঙ্গে যে রিলেশনটা এখান থেকে পরীক্ষাতে কোয়েশ্চন দেয়, পাই ইকুয়াল টু IMRT, পাই ইকুয়াল টু IMRT। পাই হচ্ছে অসমোটিক প্রেশার, আই হচ্ছে ভ্যান্টো ফ্যাক্টর, এম হচ্ছে মোলারিটি, ওকে, আর গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন। ডিগ্রি অফ ডিসোসিয়েশন পার্ট থেকে তোমরা এটা দেখবে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা ইকুয়াল টু I-1 ডিভাইডেড বাই N-1, আই হচ্ছে ভ্যান্টো ফ্যাক্টর। এই পার্টের নিউমেরিক্যালসগুলো তোমরা দেখবে কোনো কারণে এটা মিসিং হয়েছে কিনা। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আইসোটনিক সলিউশনস। আইসোটনিক সলিউশনটা কি? আইসোটনিক সলিউশনটা হচ্ছে যখন মোলার কনসেন্ট্রেশন সেম থাকবে, ঠিক আছে। মোলার কনসেন্ট্রেশন যখন সেম থাকবে তখন এটা আইসোটনিক। ধরো XY দুটো সলিউশন আছে, দুটোর মোলার কনসেন্ট্রেশন সেম, হ্যাঁ, ওকে। তাহলে মোলার কনসেন্ট্রেশনটা C, তাহলে কী হবে? N/V(x), N/V(y). এখন N এর পরিবর্তে W/m পুট করে দাও। এখান থেকে পরীক্ষাতে কী করে, অনেক সময় তোমাদের মলিকুলার ওয়েটের রেশিও বের করতে দেবে, ওকে। এই ধরনের আইসোটনিক সলিউশন থেকে এই ধরনের কোয়েশ্চন পরীক্ষাতে দিতে পারে। তারপর তোমার টোটাল প্রেশার অফ দি সলিউশন, ওকে। এখান থেকে তোমরা দেখবে যেটা মোল ফ্র্যাকশনের সঙ্গে আমরা যদি ভেপার প্রেশার অফ দি ডিফারেন্ট কম্পোনেন্টস, এটা যদি আমরা মাল্টিপ্লাই করে সাম আপ করে দিই ডিফারেন্ট কম্পোনেন্টের মোল ফ্র্যাকশন ইন্টু ভেপার প্রেশার, তাহলে আমরা টোটাল প্রেশারটা বের করে নেব। এই ধরনের কোয়েশ্চনটা দেখবে, ওকে। আমি তো আগেই তো যেটা বলেছিলাম রাউটস ল, যেটা আইডিয়াল সলিউশন, নন আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশন, হ্যাঁ, নেগেটিভ ডেভিয়েশন শো করে এবং নন আইডিয়াল সলিউশন পজিটিভ ডেভিয়েশন শো করে, ঠিক আছে। এইগুলি তোমরা দেখবে, হ্যাঁ। এই হচ্ছে সলিউশন থেকে তোমরা দেখে নেবে কোনো পোর্শনটা মিস হয়েছে কিনা। তোমাদের অবশ্যই সবার ভালো প্রিপারেশন থাকবে, আমি চাই তোমরা সাকসেস হও নিটে, হ্যাঁ। মাই বেস্ট উইশেস আর অলওয়েজ উইথ ইউ। তারপর তোমরা একবার দেখে নেবে যে এই টপিকসগুলির মধ্যে এই কোনো টপিকস মিস হয়েছে কিনা। নেক্সট আমরা যেটা করব এটা হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়াম। আয়নিক ইকুইলিব্রিয়ামের মধ্যে আমরা কি করব? পিএইচ, পিওএইচ এর প্রবলেমগুলি আমরা করব। পিএইচ স্কেলটা ভালো করে করব, ঠিক আছে। আমরা জানি 1 to 6 হচ্ছে অ্যাসিডিক পিএইচ, 7 হচ্ছে নিউট্রাল পিএইচ, 8 to 14 আমরা পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14 এইগুলি করব। আমরা সলিউটিভ প্রোডাক্ট থেকে প্রবলেম করব। সলিউটিভ প্রোডাক্ট অফ ডিফারেন্ট টাইপস অফ সল্ট, এটা MX হতে পারে, MX2 হতে পারে, MX3 হতে পারে, M2X3 টাইপ হতে পারে, এটা করব। সল্টস ডাইলিউশন লটা করবে, ডিগ্রি অফ আয়নাইজেশন করবে, বাফার সলিউশন করবে, ওকে। ডিফারেন্ট ইন্ডিকেটার্স, উইক অ্যাসিড, উইক বেস কি ইন্ডিকেটার ইউজ করা হয় এইগুলি তোমরা দেখবে। হাইড্রোলাইসিস কনস্ট্যান্ট পোর্শনটা দেখবে এবং আরেকটা পোর্শন তোমরা অবশ্যই দেখবে, এটা হচ্ছে আয়নিক প্রোডাক্ট। আয়নিক প্রোডাক্ট যেটা, এই পোর্শনটা তোমরা অবশ্যই দেখবে। আয়নাইজেশন কনস্ট্যান্টটা দেখবে, আয়নাইজেশন কনস্ট্যান্ট রিলেটেড যে প্রবলেমগুলি, এবং কমন আয়ন এফেক্ট লিডিং টু চেঞ্জ ইন পিএইচ। কমন আয়ন এফেক্ট এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং বাফার সলিউশনটা তোমরা অবশ্যই দেখবে। এটা হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়ামের পোর্শন গেল, ওকে। নেক্সট তোমরা যেটা করবে এটা হচ্ছে থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সের মধ্যে দেখো দুটো পার্ট থাকে, একটা থিওরিটিক্যাল পার্ট থাকে, একটা নিউমেরিক্যাল পার্ট থাকে। থিওরিটিক্যাল পার্টের মধ্যে কী ধরনের কোয়েশ্চন থাকে? সিস্টেম রিলেটেড থাকে, সিস্টেম সারাউন্ডিং নিয়েই থার্মোডাইনামিক্স তোমরা সবসময় জানো, হ্যাঁ। তাহলে এখানে কি করবে তোমরা? বিভিন্ন ধরনের প্রসেস আছে, আইসোথার্মাল প্রসেস, অ্যারাবিটিক প্রসেস, আইসোবারিক প্রসেস। আইসোথার্মাল প্রসেসে কী হয়, হ্যাঁ, ডিটি 0 থাকে, টেম্পারেচার, দ্যার ইজ নো চেঞ্জ ইন টেম্পারেচার। অ্যারাবিটিক প্রসেসে কী হয়, এখানে এক্সচেঞ্জ অফ হিট এনার্জি 0 হয়, ঠিক আছে।
যেখানে প্রেশার কনস্ট্যান্ট থাকবে, এটা আইসোবারিক প্রসেস। আইসোকোরিক প্রসেস হচ্ছে যেখানে ভলিউম জিরো হবে, দ্যার ইজ নো চেঞ্জ ইন ভলিউম। সাইক্লিক প্রসেস যেখানে ইন্টারনাল এনার্জি জিরো হবে। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এটা তোমরা অবশ্যই দেখবে। এবং ওয়ার্ক ডান ডিউরিং এক্সপানশন, ওয়ার্ক ডান ডিউরিং কন্ট্রাকশন। তাহলে ওয়ার্ক ডান ডিউরিং এক্সপানশনটা কোন সময় হবে? যখন ওয়ার্ক ডান বাই দি সিস্টেম হবে, আর অন দি সিস্টেম হলে ওয়ার্ক ডান ডিউরিং কন্ট্রাকশনস। তাহলে তোমার এক্সপানশনের ক্ষেত্রে কী হয়? নেগেটিভ সাইন আমরা ইউজ করি, ডাব্লুটা নেগেটিভ হয়ে যায়, ওয়ার্ক ডান নেগেটিভ হয়ে যায়, ডাব্লু ইকুয়াল টু মাইনাস পি ডেল ভি। এবং যখন কন্ট্রাকশন হয়, ডাব্লু ইকুয়াল টু প্লাস পি ডেল ভি। এটা দেখবে। আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন, ডাব্লু ইকুয়াল টু আমরা জানি মাইনাস 2.303 এনআরটি লগ, হ্যাঁ, ইন টার্মস অফ ভলিউম যদি আমরা বলি তাহলে V2/V1, অ্যান্ড ইন টার্মস অফ প্রেশার যদি আমরা বলি, যেহেতু প্রেশার ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, সুতরাং আমরা যদি প্রেশার বলি তাহলে P1/P2। ঠিক আছে, এইগুলি দেখবে। চেঞ্জ ইন এন্ট্রপি, চেঞ্জ ইন এনথালপি, চেঞ্জ ইন ফ্রি এনার্জি, এই পোর্শনগুলি তোমরা অবশ্যই দেখবে। হ্যাঁ, তারপরে এটার মধ্যে ইন্টার রিলেশনটা কী আছে? ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস। এখানে ঠিক আছে, যদি স্ট্যান্ডার্ড ফর্মে হয়, স্ট্যান্ডার্ড চেঞ্জ ইন ফ্রি এনার্জি হয়, তখন এখানে আমরা জিরো ইউজ করবো, ডেল জি জিরো, ডেল এইচ জিরো মাইনাস টি ডেল এস জিরো, এইগুলি তোমরা দেখবে। টি অ্যাবসলিউট টেম্পারেচার আগে আমি বলেছি। চেঞ্জ ইন ফ্রি এনার্জি অ্যান্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এই এটা নিয়ে যে ফর্মুলাটা, এটা হচ্ছে ডেল জি ইকুয়াল টু মাইনাস 2.303 আরটি লগ কে। এখন এইগুলি তোমরা দেখবে। থিওরিটিক, এটা হচ্ছে নিউমেরিক্যাল সাইডটা আমি বললাম। থিওরিটিক্যাল পার্টের মধ্যে আরেকটা প্রশ্ন তোমরা অবশ্যই দেখবে, রিয়াকশন স্পন্টিনিউয়াস। কোন রিয়াকশনটা তোমাদের বিভিন্ন রিয়াকশন দিয়ে দেবে, দিয়ে বলবে কোনটা স্পন্টিনিউয়াস, কোনটা নন স্পন্টিনিউয়াস, বিভিন্ন কন্ডিশন দিয়ে দেবে, কোনটা বলবে স্পন্টিনিউয়াস, কোনটা নন স্পন্টিনিউয়াস। আর আমরা জানি যে ডেল জি যদি পজিটিভ হয় নন স্পন্টিনিউয়াস, ডেল জি নেগেটিভ হলে স্পন্টিনিউয়াস, ডেল জি জিরো হলে এটা ইকুইলিব্রিয়াম স্টেটে আছে। এইগুলি হচ্ছে তোমরা থার্মোডাইনামিক্স থেকে এই প্রশ্নগুলি পড়বে। আমি সলিউশন বললাম, আয়নিক ইকুইলিব্রিয়াম তোমাদের বললাম। ওকে, এখন যেটা আমি তোমাদেরকে বলবো এটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স। তাহলে কেমিক্যাল কাইনেটিক্স থেকে তোমরা কি ধরনের, এখান থেকে কিছু থিওরিও থাকতে পারে, কিন্তু নিউমেরিক্যালটাই বেশি থাকে মেইনলি। তাহলে তোমাদের থিওরি হিসাবে তোমরা বেসিক যে জিনিসগুলি আছে, অর্ডার, মলিকুলারিটি, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, জিরো অর্ডার, মলিকুলারিটি, ইউনিমলিকুলার রিয়াকশনস, বাইমলিকুলার রিয়াকশনস, সুইডোমলিকুলার রিয়াকশনস, এগুলি তোমরা দেখবে। ঠিক আছে, তারপরে রিয়াকশন রেট, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, জিরো অর্ডার রিয়াকশন রেট, দ্য রেট কনস্ট্যান্ট। আমরা জানি ফার্স্ট অর্ডার ক্ষেত্রে রেট কনস্ট্যান্ট হচ্ছে K ইকুয়াল টু 2.303/T log of A/A minus X। এ হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশনস। ঠিক আছে, আর X হচ্ছে কনসেন্ট্রেশন লেফট আফটার টাইম T A minus X। ওকে, তাহলে এইগুলি তোমরা দেখবে। এখানে তোমরা রেট কনস্ট্যান্টের, হ্যাঁ, তোমাদের ডিফারেন্ট ইউনিট তোমরা দেখবে, রেট কনস্ট্যান্টের যে ডিফারেন্ট ইউনিটগুলি আছে এইগুলি তোমরা দেখবে। ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, এইগুলি ডিফারেন্ট রেট কনস্ট্যান্টের ইউনিট থেকে কোয়েশ্চন থাকে। আরহেনিয়াস ইকুয়েশন, অ্যাক্টিভেশন এনার্জি, হ্যাঁ, K ইকুয়াল টু, হ্যাঁ, AE⁻EA/RT। এখানে E হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, A হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর অর এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। এইগুলি তোমরা দেখবে। অ্যাক্টিভেশন এনার্জি কীভাবে ক্যালকুলেট করে, এই ফর্মুলাটা তোমরা অবশ্যই দেখবে। এবং গ্রাফিক্যালি ডিটারমিনেশন অফ অ্যাক্টিভেশন এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি গ্রাফিক্যাল থেকে, গ্রাফ থেকে কীভাবে, স্লোপ থেকে আমরা অ্যাক্টিভেশন এনার্জি ক্যালকুলেট করি, এটা দেখবে। এবং আরেকটা প্রশ্ন তোমরা অবশ্যই দেখবে, এটা হচ্ছে, হ্যাঁ, ক্যালকুলেশন ফ্রম, হ্যাঁ, রেট কনস্ট্যান্ট অ্যাট টু ডিফারেন্ট টেম্পারেচার্স। অর্থাৎ ধরো দুটো ডিফারেন্ট টেম্পারেচার দিয়ে দিল, দুটো ডিফারেন্ট টেম্পারেচারে দুটো ডিফারেন্ট রেট কনস্ট্যান্ট দিয়ে দিল, হ্যাঁ, এখান থেকে তুমি অ্যাক্টিভেশন এনার্জি কীভাবে ক্যালকুলেট করবে। তারপরে ফর্মুলাটা তোমাদের অবশ্যই মনে আছে, log K2/K1 EA ডিভাইডেড বাই 2.303, হ্যাঁ, থার্ড ব্র্যাকেটের ভিতরে 1/T1 মাইনাস 1/T2। ওকে, এবং গ্রাফিক্যাল স্লোপ আমরা কীভাবে, স্লোপের সাহায্যে কীভাবে আমরা অ্যাক্টিভেশন এনার্জি বের করি, হ্যাঁ, EA ইকুয়াল টু মাইনাস 2.303 R ইন্টু স্লোপ। ঠিক আছে, এইগুলি হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্সের মধ্যে থাকবে। হ্যাঁ, এবং আর পাশাপাশি তোমরা অ্যাটমিক স্ট্রাকচারে, যেটা আমি প্রিভিয়াস সেকশনে বলেছিলাম, যে অ্যাটমিক স্ট্রাকচারের তোমরা হাইড্রোজেন স্পেকট্রাম থেকে কোয়েশ্চেনগুলি দেখবে, দ্বিবুলি থেকে নিউমেরিক্যাল দেখতে পারো। ঠিক আছে, কারণ যার মাস বেশি তার ডিবিগুলো কমে যাবে, তোমরা সবাই জানো। হাইজেনবার্গ আনসারটিনিটি প্রিন্সিপাল থেকে দেখতে পারো। হ্যাঁ, আনসারটিনিটি ইন পজিশন, আনসারটিনিটি ইন মোমেন্টাম, আনসারটিনিটি ইন ভেলোসিটি ক্যালকুলেশনস। ওকে, সুতরাং এইগুলি তোমরা একটু দেখবে। ঠিক আছে, কেমিক্যাল বন্ডিংয়ের একটা পোর্শন থেকে নিউমেরিক্যাল থাকে, যেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট থিওরি হিসাবে তোমরা দেখবে। থিওরি ডাইপোল মোমেন্ট থেকে কোশ্চেন থাকে, পোলারিটি, নন পোলারিটি, হ্যাঁ, এগুলি থেকে থাকে। যেখানে ডাইপোল মোমেন্ট জিরো হবে, হ্যাঁ, এটা নন পোলার হবে। ডাইপোল নট ইকুয়াল টু জিরো হচ্ছে পোলার, যেমন CO2 ইজ এ নন পোলার, হোয়ার এজ SO2 ইজ এ পোলার সলভেন্ট, পোলার, নট ইজ সলভেন্ট, পোলার। তারপর তোমার CaCl3 CCl4, হ্যাঁ, এখানে কী হবে, CCl4 হচ্ছে, এখানে ডাইপোল মোমেন্ট জিরো হবে, CCl3 ডাইপোল নট ইকুয়াল টু জিরো। হ্যাঁ,
ফলে কী হবে, দেখা যাবে কার্বন টেট্রাক্লোরাইডের, ওকে, কার্বন টেট্রাক্লোরাইড যেহেতু ডাইব্রোমোমেন্ট 0, সুতরাং কার্বন টেট্রাক্লোরাইডটা নন পোলার এবং ক্লোরোফর্মটা পোলার। এই পোলারিটি রিলেটেড দেখবে, অর্থোজাইলিন, প্যারাজাইলিন এই ধরনের প্রবলেমগুলি দেখবে, হ্যাঁ, 1,4-ডাইক্লোরোবেনজিন, ঠিক আছে, হ্যাঁ, প্যারাক্রেসল, অর্থোক্রেসল, এই রকমের ডাইপোলোমেন্ট রিলেটেড প্রবলেম দেখবে। এবং ডাইপোলোমেন্টের সাহায্যে কীভাবে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার বের করা যায়, এখান থেকে নিউমেরিক্যালটা দেখবে, জাস্ট এই পোর্শনটা। উইথ দি হেল্প অফ ডাইপোলোমেন্ট হাউ ক্যান ইউ ফাইন্ড আউট আয়নিক পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার, ঠিক আছে। তাহলে এইগুলো তোমরা পড়ো, হ্যাঁ, হোপফুলি তোমাদের এক্সাম ভালো হবে, ঠিক আছে। এই পোর্শনগুলি তোমাদের অবশ্যই জোর দিয়ে পড়তে হবে। আমি প্রত্যেকটা সেক্টর তোমাদের বলে দিলাম, অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল, কোনটা তোমরা থিওরিটিক্যাল পোর্শন, কোনটা তোমরা নিউমেরিক্যাল, প্রত্যেকটা পোর্শনই আমি তোমাদের ডিটেলস মোটামুটি যতটুকু পারি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি ডিসকাস করার চেষ্টা করলাম। আশা করব তোমরা এক্সাম ভালো হবে, হ্যাঁ। টেক মাই বেস্ট উইশেস, ওকে, ফ্রম বন্দে ত্রিপুরা।